আপনারা ভালো করে জানেন সাঁওতাল বিদ্রোহ 1855 সালের 30শে জুন যেটা সূচিত হয়েছিল এই ভারতবর্ষের বুকে ব্রিটিশ সাম্রাজ্যকে উচ্ছেদ করার জন্য, সেটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটা গৌরবোজ্জ্বল অধ্যায়। ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে যে সংগ্রামকে এখানে তুলে ধরা হয় 1857 সালের সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহের চেয়েও সাঁওতাল বিদ্রোহের ব্যাপ্তি এবং বিদ্রোহের কারণ অনেক বেশি স্পষ্ট এবং অনেক বেশি সংখ্যক মানুষ সাঁওতাল বিদ্রোহে শহীদ হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষের ইতিহাসবিদরা সাম্প্রদায়িকতার সংকীর্ণ মনোভাব থেকে বেরিয়ে আসতে পারেননি বলেই, যেহেতু সাঁওতালরা নেতৃত্বে ছিল এই সাঁওতাল বিদ্রোহে, সেই ইতিহাসের তথ্যকে উনারা সুন্দরভাবে কলম কালির জোরে চেপে রেখেছিল। কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না। বিলম্বে হলেও সাঁওতাল বিদ্রোহ আজকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার ঐতিহাসিক ঘটনাগুলি। শুনলে আপনারা অবাক হবেন, সাঁওতাল বিদ্রোহের 150 বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রসংঘ, যেটা ইউনাইটেড নেশন, সেটাকে এই পৃথিবীর বুকে মান্যতা দিয়েছে। 1855 সালের 30শে জুন ভাগনাডির মাঠে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল 10,000-এরও বেশি সাঁওতাল আদিবাসী জনগণ, যে প্রতিকার যদি না হয়, শোষণ শাসন যদি আদিবাসী সাঁওতাল কৃষকদের উপরে না নষ্ট করা হয়, না শেষ করা হয়, দেশীয় শাসক, জমিদার, ব্যাপারী তথা সরকার যদি সুবিচার না দেন, তাহলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন আমরা সংগঠিত করব। সেই 30শে জুনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কলকাতার অভিমুখে সাঁওতাল জনগণ এবং অন্যান্য কৃষিজীবী মানুষ, গ্রামের মানুষ দল বেঁধে মিছিল করে কলকাতায় আসবেন। এবং সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল 30 জুন 1855 সালে। তখনকার যুগে এখনকার মতো তার মোবাইলও ছিল না, টেলিফোনও ছিল না, কিন্তু তা সত্ত্বেও যোগাযোগটা কি করে হয়েছিল একটা বড় রহস্যের ব্যাপার। এই জায়গাতেই আমাদের সারি ধর্মের কথাটা উঠে আসে। সাঁওতাল সমাজের নিয়ম হচ্ছে, সারি ধর্মের নিয়ম অনুযায়ী সমাজ এবং জাতি যখন কোনো বিপদের মুখে পড়ে, তখন খবরাখবর চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় সাতজম গিরের মাধ্যমে। সেই সাতজম গিরে সিধু কানুরা চারিদিকে আসেন করেছিলেন, অর্থাৎ চারিদিকে সেটাকে বিতরণ করে দিয়েছিলেন সাতজম গিরের মাধ্যমে। উত্তর পূর্বাঞ্চলের সমস্ত আদিবাসী অধ্যুষিত এলাকাতে ওরা খবর দিয়েছিলেন যে 30শে জুন ভাগনাডি গ্রামের মাঠে ইংরেজ সরকারের অত্যাচারের বিরুদ্ধে এক মহা সমাবেশের আয়োজন করা হয়েছে। লোকের মুখে মুখে কয়েক মাস ধরে এই প্রচারের ফলশ্রুতিতেই 10,000-এরও বেশি আদিবাসী সাঁওতাল মানুষ জমায়েত হয়েছিল তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য। ভারতবর্ষের বুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার যে ধরনের অত্যাচার নামিয়ে এনেছে, যে ধরনের অর্থনৈতিক শোষণ, সামাজিক শোষণ যেটা নামিয়ে এনেছে, সেটাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য এবং ব্রিটিশ সরকারের মদতপুষ্ট ব্যবসায়ী, জমিদার, মহাজন যারা আদিবাসীদের হিসাবে ঠকাতো, তাদের ধান চাল চুরি করে নিত, ডাকাতি করে নিত এবং ঠকিয়ে নিত, তারাই মিথ্যা মামলার দায়ে আদিবাসীদের তথা সাঁওতাল জাতির জমিগুলোকে হস্তগত করত। যে জমি ভারতবর্ষের বুকে একমাত্র সাঁওতাল আদিবাসীরাই প্রথম বন জঙ্গল কেটে চাষযোগ্য করে তুলেছিলেন, সেই জমিকে ওরা অত্যন্ত
অত্যন্ত চাতুরতার সঙ্গে সাঁওতাল আদিবাসীদের সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে সেটাকে হস্তগত করত। তো এই কাজটা বারবার প্রতিবাদ করেছে সাঁওতাল সমাজ, সেই সঙ্গে অন্যান্য কৃষিজীবী মানুষ, কিন্তু কিছুতেই সরকার সেটাকে গুরুত্ব দেয়নি। তো 30শে জুনের সিদ্ধান্তটা ছিল এই কলকাতায় যে ভারতবর্ষের শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার, এই যে রাজভবন আপনারা দেখছেন, এই রাজভবনে বসতেন তৎকালীন ভারতবর্ষের দণ্ডমুন্ডের কর্তা বল্লাট সাহেব। সিধু কানুরা সাঁওতাল জনগণদের সাথে নিয়ে এখানে এই সিধু কানু ডাহার, যেটা নাম দেওয়া হয়েছে 1983 সালে, সেই ইতিহাসকে মর্যাদা দেওয়ার জন্য তৎকালীন রাজ্য সরকার আমাদের এই রাস্তার নাম দিয়েছে সিধু কানু ডাহার। তো এখানে ওনারা আসতে চেয়েছিলেন তাদের দাবি দাওয়া, সাঁওতাল জাতির উপরে যে অন্যায় অবিচার চলছে তার প্রতিকারের জন্য লক্ষ লক্ষ লোককে নিয়ে এখানে এসেছিলেন। অনেকে বলেন যে এত লোক কি করে এসেছিল, সত্যি একটা আশ্চর্যের ব্যাপার। কারণটা একটাই, এই যে ফোর্ট উইলিয়াম থেকে তখন যে সেনাবাহিনীদের পরিচালনা করা হতো, এখন এটা ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, এখান থেকেই সাঁওতাল বিদ্রোহকে দমন করার জন্য সমস্ত রকমের নীতি নির্ধারণ করা হতো। তৎকালীন যুগের যে সমস্ত চিঠি চাপাটি জেলা প্রশাসনকে দেওয়া হতো এবং জেলা প্রশাসন এই ফোর্ট উইলিয়ামের হেডকোয়ার্টারে পাঠাতো, সেগুলো ঘেটে এখন পাওয়া যাচ্ছে যে সাঁওতাল বিদ্রোহ ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে মর্যাদা দেওয়া সিপাহী বিদ্রোহের থেকে অনেক অনেক বেশি ব্যাপক ছিল, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সাঁওতাল বিদ্রোহে প্রধান যে দাবিটা ছিল সেটা পূর্বপুরুষদের জমির ওপরে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা এবং সাঁওতাল সমাজের নিজস্ব সমাজ ব্যবস্থা অনুযায়ী সামাজিক রীতিনীতি বজায় রাখার অধিকার। এগুলো ঐতিহাসিক তথ্য। এবং যেহেতু সাঁওতাল জনগণ ভারতবর্ষের সমগ্র আদিবাসী সমাজের থেকে সংখ্যায় বেশি এবং সাঁওতাল আদিবাসীরাই ভারতবর্ষের প্রথম কৃষি সভ্যতার উন্মেষ ঘটিয়েছিলেন। গবেষকরা বলেন ভারতবর্ষে এই যে কৃষির আরম্ভ সাঁওতাল আদিবাসীদের মাধ্যমেই শুরু হয়েছে এবং এটা সত্যি সাঁওতালরাই শুরু করেছে, এটা তার প্রমাণ তাদের ধর্মগ্রন্থ জমসিম বিনতিতে। সেখানে কিভাবে লাঙ্গলের সৃষ্টি করা হয়েছে, কিভাবে চাষবাস করা হতো, কিভাবে তুলো চাষ করা হতো, কিভাবে ধান চাষ করা হতো, এগুলো ভারতের আর অন্য কোনো ধর্মগ্রন্থে আমরা পাই না, কিন্তু সাঁওতাল জাতির ধর্মগ্রন্থ জমসিম বিনতিতে পাই। এবং সেখান থেকে গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন ভারতবর্ষে কৃষি সভ্যতাটা এসছে সাঁওতাল আদিবাসীদের হাত ধরে। সেই জন্য যখন 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত এই ভারতবর্ষের বুকে নামিয়ে আনা হয়, তখন জমির মালিকানার টোটাল চরিত্রটা বদলে যায়। আগে যেটা ছিল দামিনিকোতে সাঁওতাল জনগণকে আহ্বান করা হয়েছিল জঙ্গল ক্লিয়ার করার জন্য, কারণ সাঁওতাল জাতিরা চাষে এতটাই দক্ষ ছিল, ওদেরকেই ব্রিটিশ সরকার ডেকে নিয়ে গেছিলেন ওখানে। সেটা ছিল তারা 1765 সালে বাংলা এবং বিহারের দেওয়ানি লাভ করার পরেই ওরা জঙ্গলের দিকে তাকায়। সেখানে 500 বর্গ মাইল এলাকা জুড়ে যে দামিনিকো বলা হচ্ছে সেটা ছোটখাটো পাহাড় এবং পাহাড়ের নিচে সমতল জমি, কিন্তু ঘন জঙ্গলে ঘেরা। সেখানে ভয়ঙ্কর বাঘ, ভালুক, সাপদ, সরীসৃপ সব থাকতো। তো সেই জায়গাটাকে চাষযোগ্য করার জন্য একমাত্র নির্ভরযোগ্য জাতি ছিল সাঁওতাল জাতি। তো তাদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার আহ্বান করেন এবং তাদেরকে বলা হয়েছিল যে যতটা এলাকা পরিষ্কার করতে পারে সেটা ওখানকার মালিক, তার জন্য কোনো খাজনা তাকে দিতে হবে না। তো এই কথার উপর ভিত্তি করে দলে দলে সাঁওতাল মানুষ মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মানভূম, ময়ূরভঞ্জ, থলভূম এইসব জায়গা থেকে ওখানে ওরা যেতে শুরু করে। সেই জন্য ওখানকার
বসতিটা একটু নতুন 1765 সালের পর থেকে। কারণ তখন থেকেই ব্রিটিশ সরকার চেষ্টা করেছিল যে খাজনা আদায়ের মাধ্যমে সরকারের রাজস্বের পরিমাণ বাড়াবে এবং সেটা ব্রিটিশ সরকারের কাছে ইংল্যান্ডে সেটাকে আদায় করে পাঠাবে। সেই জন্য ওরা দেখলো জমিদারি পদ্ধতি না করলে খাজনা আদায়ে অসুবিধা হচ্ছে, সেই জন্যে লর্ড বেন্টিং সেটা শুরু করলেন 1793 সালে। জমিদারি সিস্টেম, যেখানে পার্মানেন্ট সেটেলমেন্টের কথা বলা আছে, এক একজন জমিদারের অধীনে এক একটা এলাকা দিয়ে দেওয়া হচ্ছিল, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই এলাকার খাজনা ওরা তুলে সেটা ব্রিটিশ সরকারকে দেবে। কিন্তু খাজনার আদায়ের কোনো নিয়ন্ত্রণ সরকার বেঁধে দেয়নি, ফলে যেখানে যতটা দরকার তার থেকে অনেক অনেক বেশি খাজনা আদায় করত এবং আদায় করার ফলে নিজেদের কাছে ম্যাক্সিমাম রাখতো আর ব্রিটিশ সরকারকে দিত। এই কারণের জন্য শোষণটা লাগামহীন হয়ে যায় এবং সব থেকে বেশি ধাক্কা লাগে সাঁওতাল জাতির মধ্যে, কারণ ওরাই বেশিরভাগ জমি ওরাই চাষ করতো, ওরাই জমিটা তৈরি করেছে, ফলে বিদ্রোহের আগুনটা সাঁওতাল জাতির মধ্যে প্রথম লাগে এবং সেই কারণের জন্য এই বিদ্রোহর নামটাই হয়ে গেল সাঁওতাল বিদ্রোহ। এবং এখানে দেখা গেছে অনেকে এটা কৃষক আন্দোলন বলছে, ঠিকই আছে, কিন্তু সাঁওতাল জাতিরা সেটা নেতৃত্ব দিয়েছিল এবং অন্যান্য আদিবাসীদের অকুণ্ঠ সমর্থন ওখানে পেয়েছে। কেননা জাতিগতভাবে যেহেতু এরা সংখ্যাগুরু ছিল বা এখনো আছে, সেই জন্য গবেষকরা বলছেন সাঁওতাল অকুপাইজ দ্য প্রি-এমিনেন্ট পজিশন অ্যামং ইন্ডিয়ান ট্রাইবস। একই সঙ্গে এটাও বলেছে সাঁওতালস আর দ্য লার্জেস্ট হোমোজিনিয়াস ট্রাইবস ইন ইন্ডিয়া। এই যে এই তথ্যগুলো ইতিহাসবিদরা দিচ্ছেন, গবেষকরা দিচ্ছেন, তা এই জায়গা থেকে সাঁওতাল বিদ্রোহকে সরিয়ে দেওয়ার জন্য ভারত সরকার 60-এর দশকে ইতিহাস কংগ্রেসকে দায়িত্ব দিল যে কোন বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের প্রথম বিদ্রোহ হিসেবে ধরা হবে। তখন যে অনেকগুলো ইতিহাসবিদদের নিয়ে যে একটা সভা তৈরি করা হয়েছিল ভারতীয় ইতিহাস কংগ্রেস, সেখানে একজন ইতিহাসবিদ প্রফেসর রমেশচন্দ্র মজুমদার ওখানে ছিলেন। তো উনি বলেছিলেন যে কারণের জন্য সরকার থেকে বলা হচ্ছে যে সিপাহী বিদ্রোহকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম বিদ্রোহ হিসেবে দেখানো হবে, সেটাকে মান্যতা দিতে হবে, তো সেটাই যদি ধরতে হয় মাপকাঠি, তাহলে সাঁওতাল বিদ্রোহ প্রথম ওখানে অধিকার পাবে। কেননা সাঁওতাল বিদ্রোহে যতজন শহীদ হয়েছে, সাঁওতাল বিদ্রোহে যে সুনির্দিষ্ট কারণ, দ্যাট ইজ টু রিটেন দ্য রাইট অন ল্যান্ড অ্যান্ড টু রিটেন দেয়ার সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রাইট, এই জিনিসগুলো আর ছিল না সিপাহী বিদ্রোহে। সিপাহী বিদ্রোহে শুধুমাত্র একটা ফলস গল্প ছড়িয়ে দেওয়া হয়েছিল যে রয়্যাল এনফিল্ড বুলেট রাইফেলের বুলেট শূকর এবং গরুর চর্বি দিয়ে তৈরি, তো সেখানে বুলেটটাকে লোড করতে গেলে মুখ দিয়ে সেটাকে কামড়ে ছিঁড়তে হবে, এতে নাকি মুসলমান ও হিন্দু সৈনিকদের জাত চলে যাচ্ছিল, এটার জন্যই নাকি বিরাট বিদ্রোহ হয়েছিল। এর সঙ্গে আরেকটা বিদ্রোহের কারণ ছিল মঙ্গল পাণ্ডেরা যেটা করেছিল বারাকপুর থেকে আমাদের এই কলকাতার কাছে, যে ব্রিটিশ সৈন্যতে চাকরি করার ফলেও ভারতীয় সৈনিকরা কম বেতন পেতেন, ব্রিটিশরা বেশি বেতন পেতেন। এই বেতনের তারতম্যটাও ছিল অন্যতম কারণ। তাহলে আপনারাই বলুন, এই সমস্ত কারণ কি স্বাধীনতা সংগ্রামের প্রধান কারণ হতে পারে? হতে পারে না। এটাই আপত্তি জানিয়েছিলেন অধ্যাপক ডক্টর রমেশচন্দ্র মজুমদার। উনি বলেছিলেন এই সব কারণের জন্য যদি সিপাহী বিদ্রোহকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম সংগ্রাম হিসেবে আমরা মর্যাদা দিই, তাহলে তার আগে সাঁওতাল বিদ্রোহকে দিতে হবে। কেন সাঁওতাল বিদ্রোহের ব্যক্তি, সাঁওতাল বিদ্রোহের যে বিদ্রোহের কারণ, সেগুলো অনেক অনেক বেশি ছিল, কিন্তু ইতিহাস কংগ্রেস সেটা মানেনি, কারণ ওখানে সাঁওতাল সম্প্রদায়রা নেতৃত্বে ছিলেন। এই কারণে এটাকে বাদ দেওয়ার জন্যই 2 বছর পিছিয়ে দেওয়া হলো এবং সিপাহী বিদ্রোহকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলে চালিয়ে দেওয়া হলো। সেই জন্যে আমাদের ইতিহাসবিদ ধীরেন্দ্রনাথ দাসকে তার সাঁওতাল গণসংগ্রামের ইতিহাসে
পরিষ্কার বলেছেন। ইতিহাসবিদ রাঘবাইয়া, দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গলের ডব্লিউ হান্টার, ডব্লিউ আর্চার, এইসব দেশি বিদেশি সমস্ত লেখক অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সাঁওতাল বিদ্রোহকে স্মরণ করে যে সমস্ত তথ্য ওনারা দিয়েছেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত দি সাঁওতাল ইনসারাকশন, অধ্যাপক কালী কিঙ্কর দত্ত যেটা লিখেছেন, এই সমস্ত বই যে তথ্য আমরা পাই যে শুধুমাত্র জাতিগত কারণের জন্যই সাঁওতাল বিদ্রোহকে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে মর্যাদা দেওয়া হয়নি। তাহলে এই যে সাম্প্রদায়িক মনোভাব, এটার জন্য সাঁওতাল তথা অন্যান্য ভারতবর্ষের আদিবাসীদেরকে তাদের ঐতিহাসিক মর্যাদা থেকে বঞ্চিত করেছে, আর এখন বঞ্চনা করছে আমাদের চাকরির অধিকার থেকে। আমাদের এসসি এসটির চাকরি অন্যরা খেয়ে নিচ্ছে ফেক এসটি সার্টিফিকেট সরকারি দপ্তর থেকে বিতরণের মাধ্যমে। যারা আদিবাসী নয় তারা জোর করে আদিবাসী হতে চাচ্ছে, এবং তাদেরকে সরকার মদত দিচ্ছেন এই আদিবাসী তথা সাঁওতাল জাতিকে বঞ্চিত করার জন্য। তো আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার ৭৬ বছর পরে এই সিধু কানু ডাহারে দাঁড়িয়ে আমাদেরকে এখনো কেন চেঁচাতে হবে, কেন এখনো আমরা সমাধিকারের জন্য লড়ছি? কারণ ভারতবর্ষের সরকার সংবিধানকে সামনে রেখে, সংবিধানের উপরে হাত রেখে শপথ নিলেও সংবিধানের নির্দেশ ওনারা মানেন না। না হলে আদিবাসীদের নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃত ও ধর্মীয় অধিকারকে ধ্বংস করার জন্য বর্তমান কেন্দ্র সরকার কেন ইউনিফর্ম সিভিল কোড এখানে আনতে চাইছেন? আপনারা জানবেন ইউনিফর্ম সিভিল কোডটা আর কিছুই নয়, আদিবাসীদের নিজস্ব ভাষা, সাহিত্য, ধর্ম ও সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছেন। কারণ ইউসিসি বিল চালু করতে পারলে কোনো আদিবাসী আর নিজেকে আদিবাসী বলে দাবি করতে পারবে না, কারণ সবাইকে এক লাইনে বসিয়ে দিলে আমাদের রিজার্ভেশন থাকবে না। কারণ রিজার্ভেশনটা তাদের দেওয়া হয়েছে যারা এই ভারতবর্ষের প্রকৃত অধিবাসী, সেই আদিবাসীদের জন্য। কারণ রাষ্ট্রসংঘ আমাদেরকে ইন্ডিজিনিয়াস নাম দিয়েছেন। কারণটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিজিনিয়াস? ইন্ডিজিনিয়াস পিপলস মিনস those who are not the descendant of invaders, যারা অনুপ্রবেশকারীদের বংশধর নয় তারাই হচ্ছেন ইন্ডিজিনিয়াস। ভারতবর্ষে এই যে ৭৫০ ওপরে যে আদিবাসী সম্প্রদায় আছেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে এসটি হিসেবে, তারা প্রত্যেকে কিন্তু ইন্ডিজিনিয়াস ইস্যু করা হয়। যারা আদিবাসী নয়, সরকারের তো ৪০টা আদিবাসীকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেই ৪০টা আদিবাসী ছাড়া অন্য কেউ শিডিউল ট্রাইবের সার্টিফিকেট পেতে পারে না, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। সরকার এটা দেখতে পাচ্ছেন না। একইভাবে ফেক এসসি সার্টিফিকেট নিয়ে যারা পড়াশোনার অধিকার আদিবাসীদের পাওয়ার কথা সেটা নিজেরা নিয়ে নিচ্ছেন, সরকারি দপ্তর থেকে তাদের দেওয়া হচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছেন, আবার চাকরিও করছেন। কয়েকটা ক্ষেত্রে আমরা প্রতিবাদ করেছি, তাদের শাস্তি দিয়েছে, কিন্তু এই যে ব্যাপক হারের সরকারি মদতে এই যে আদিবাসীদের ঠকানোর চেষ্টা চলছে, এটা সেই সিধু কানুদের আমলে এই যে কম টাকা দিয়ে চড়া সুদে ওদের জমি জমা সব নিয়ে নেওয়ার যে কৌশল, সেই কৌশলটাই আমাদের চাকরি থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই জন্য কেন্দ্র সরকার ইউসিসি বিল আনছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনছেন, এনআরসি আনছেন, এনপিআর আনছেন। আরে ভারতবর্ষকে উন্নত করার জন্য এগুলোর কোনোটার দরকারই নেই। ভারতবর্ষের জনগণের হাতে আগে চাকরি দিতে হবে। সরকারি সংস্থাকে বেসরকারিকরণ চলবে না, কারণ বেসরকারিকরণ করার মাধ্যমে আদিবাসীদের চাকরি পাওয়ার অধিকারটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারণ প্রাইভেট সংস্থাতে রিজার্ভেশন ওনারা দেবেন না, অথচ প্রাইভেট সংস্থাতেও রিজার্ভেশন না দেওয়ার কোনো কারণ নেই। পরিষ্কার এই কথা বলা আছে সংবিধানে, আদিবাসীরাই ভারতবর্ষের মালিক, জমির মালিক। সেই জন্য ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট, যেখানে which restrict the transfer of tribal land to non-tribes, তারা আদিবাসীদের জমি ও আদিবাসীকে দেওয়া যাবে না, সেই জন্য ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট। এবং সেটাও তৈরি হয়েছিল কিন্তু সাঁওতাল বিদ্রোহের ফলশ্রুতিতে। ব্রিটিশ সরকারও যখন জানতে পেরেছিল সাঁওতালরা তাদের যে কারণের জন্য আন্দোলনটা করেছে, সেই কারণটা স্থানীয় প্রশাসক থেকে
সরকারের কাছে ভুলভাবে পাঠানো হয়েছিল। ফলে ওরা ভেবেছিল ব্রিটিশ সরকারকে আক্রমণ করতে আসছে সাঁওতালরা, কিন্তু তা তো নয়। এরা আসছিল সুবিধার চাইতে, এবং এইটুকু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ব্রিটিশ সরকার যদি কোনো এরকম অন্যায় অবিচারের প্রতিকার না করেন, তাহলে পরে আমরা সাঁওতালরা ব্রিটিশ সরকারের সাথে বুঝে নেব ব্যাপারটা। এইখান থেকেই সাঁওতাল বিদ্রোহ শুরু, যেটাকে সাঁওতাল হুল বলা হচ্ছে। তো সেই বিষয়টাকে স্মরণে রেখে আমরা এখান থেকে দাবি জানাতে চাইছি, এই মঞ্চ থেকে, ভারতবর্ষের ইতিহাসের সিলেবাসে সিধু কানুদের সাঁওতাল বিদ্রোহের পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা চাই ইউসিসি কোনোভাবে আদিবাসীদের উপরে যেন লাগু না করা হয়, কারণ আদিবাসী সমাজ নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব ধর্মীয় অনুশাসনের মাধ্যমে বিবাহ, তারপরে বিচ্ছেদ, তারপরে ইনহেরিটেন্স, তারপরে সাকসেশন অফ প্রপার্টি, এই কাজগুলো করে থাকে। তো সেখানে যদি আজকে ইউনিফর্ম আনার চেষ্টা করা হয়, ইউনিফর্মিটি আনার চেষ্টা করে ইউসিসি বিল আনার মাধ্যমে, সেটা বিশাল অবিচার হবে। আর আমরা সরকারকে এটা স্মরণ করে দিতে চাই যে হিন্দু ধর্মের নিয়মটা সমস্ত আদিবাসীদের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আগে হিন্দু ধর্মদের বা হিন্দুদের মধ্যে ইউনিফর্মিটি আনুক, কারণ হিন্দু ধর্মে তো মানুষকে জন্মসূত্রে চার ভাগ ভাগ করে দিয়েছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। তাহলে ইউনিফর্মিটি যদি আনতে হয়, আগে নিজেদের হিন্দু জাতির মধ্যে ইউনিফর্মিটি আনুক, সবাই যাতে পুজোর অধিকার পায় সেটা আগে করুক, তারপরে সমস্ত ভারতবর্ষের মানুষগুলোকে ইউসিসির অধীনে আনার চেষ্টা করবে। তো সেই জন্যে আমরা এই আজকে স্মরণ সভা থেকে এই সিদ্ধান্ত আমরা নিয়ে যাচ্ছি, ভারতবর্ষে ইউসিসি বিল আদিবাসীদের উপরে কোনোভাবেই যেন চাপিয়ে না দেওয়া হয়। যদি চাপিয়ে দেওয়া হয়, ভারতবর্ষের আদিবাসী কিন্তু ছেড়ে কথা বলবে না, ওরা আন্দোলন করবে, দরকার হলে আরো দ্বিতীয় সাঁওতাল বিদ্রোহের আহ্বান জানাবেন। একইভাবে এনআরসি, এনপিআর, সিএ আদিবাসীদের উপরে কোনোভাবেই যেন চালু না হয়। ফেক এসটি সার্টিফিকেট প্রদান যাতে বন্ধ করা হয়। যারা আদিবাসী নয় সেই রকম সম্প্রদায়কে জোর করে আদিবাসীর মর্যাদা যাতে দেওয়া না হয়, কারণ ইউসিসি একবার চালু হয়ে গেলে সংবিধানের যে ধর্মীয় অধিকার আমাদের দিয়েছে, যেখানে প্রিএমবেলে বলা আছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, ফেথ, বিলিভ অ্যান্ড ওয়ার্শিপ, সেই অধিকারটাও আদিবাসীদের হারাতে হবে। আর আদিবাসীদের নাম পরিবর্তন করা আমরা তীব্র বিরোধী। আদিবাসীরা আদিবাসী, তাদেরকে বনবাসী বলা যাবে না, বনবাসী যদি আমরা নাম শুনবো না। আমরা জনজাতিও নয়, অনেকে না জেনে আপনারা বলেন আমরা জনজাতিও নয়, আমরা উপজাতিও নয়। তপশিলি উপজাতি যেটা শিডিউল ট্রাইবকে অনুবাদ করেছে, ওটা অত্যন্ত চক্রান্ত করে আমাদের মর্যাদা হানি করেছে। উপজাতি তাই যারা অন্য জাতির সাথে মিশে গেছে। আমরা উপনদী কোনটাকে বলি? যে নদী বইতে বইতে অন্য একটা বড় নদীতে ঢুকেছে, সেটাকে বলা হচ্ছে উপনদী। তাহলে শিডিউল ট্রাইবের বাংলা অনুবাদ উপজাতি হতে পারে না। তপশিল মানে তালিকা, তাহলে তালিকাভুক্ত আদিবাসী আমরা। তা এই যে আমাদের অজান্তে আমাদের মজ্জায় মজ্জায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমাদের অস্তিত্বটাকে সংকটে ফেলে দেওয়া হচ্ছে, এটা নিয়ে আমাদের যুব সমাজদের ভাবতে হবে। একটা অক্ষর এদিক ওদিক করার ফলে একটা জাতির মর্যাদা শূন্য হয়ে যায়। অনেকে যারা আছেন, যারা বিজেপির দল করেন, তারা জনজাতি এবং বনবাসী কথাটা আপনারা ব্যবহার করেন আদিবাসী হওয়া সত্ত্বেও। এটা নিজেই নিজের পায়ে কুড়ুল মারার একটা ব্যাপার। সেই জন্য আমরা যারা রাজনীতি করেন, আপনারা সেটা বোঝার চেষ্টা করবেন। আপনাদের জাতি সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে আপনার ধর্ম মানতে হবে, আপনার ভাষা মানতে হবে। এই যে আমাদের সাঁওতাল সমাজের মধ্যে যে বিয়ের রীতিনীতি আছে, একই পদবিতে বিবাহ হয় না। একইভাবে কিস্কু, মান্ডি, তারপরে টুডু, বেসরা, এই ধরনের যে বিধিনিষেধ আছে আমাদের, সেগুলোকে আমরা মান্যতা দিই। এই যে রঙের খেলা সাঁওতাল আদিবাসী ছেলেমেয়েরা খেলে না, এটা ধর্মে আমাদের তার বারণ আছে।
তা এবার ইউসিসি চালু হলে এগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে। এই যে দুটো গ্রামের মোড়ল একসঙ্গে বসে মাঝিরা যে বিবাহটাকে পরিচালনা করেন এবং ওরা টিল ডেট দুই গ্রামের মোড়ল কিন্তু তাদের উপরে গার্জেনগিরি করে, সেই জন্য ভারতবর্ষের বুকে একমাত্র সাঁওতাল সমাজে বর্পণ প্রথার মতো ঘৃণ্য প্রথা ঢুকতে পারেনি সাঁওতাল সমাজের মাঝি নায়কে গোডেরদের দ্বারা সুসজ্জিত সাঁওতাল সমাজ ব্যবস্থা আছে বলে। তা এই বিষয়গুলোকে ধ্বংস করতে চাইছে কেন সরকার ইউসিসি আনার মাধ্যমে? এটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত জায়গাতে আমরা সেমিনারের মাধ্যমে এই বার্তাটা সবাইকে যাতে দিতে পারি সেই অনুরোধ আমি সবাইকে রাখছি। সেই সঙ্গে আমরা আজকে বলবো যে কলকাতাতে এত বছর ধরে আমরা এখানে আন্দোলন করছি, সিধু কানুর মূর্তি একটা এখানে বসাতেই হবে। সংসদ ভবনে, বিধানসভাতে সিধু কানুর মূর্তি, তিলকা মুর্মুর মূর্তি এখানে আনতে হবে। কেননা যারা ভারতবর্ষের জন্য এত কাজ করেছে, যেখানে সিধু কানুর লড়াইটা শুধুমাত্র একটা আদিবাসী জাতি লড়াই ছিল না, এটা সমস্ত মাতৃভাষা প্রেমী এবং স্বজাতির প্রতি যাদের তীব্র ভালোবাসা আছে তাদের লড়াই। সিপাহী বিদ্রোহের উল্লেখ আমরা বিশ্বশ্রেষ্ঠ দার্শনিক কার্ল মার্কসের লেখাতে পাই না, দাস ক্যাপিটালেও পাই না, কিন্তু সাঁওতাল বিদ্রোহের তথ্য উনি লিখেছেন দ্য নোটস অন ইন্ডিয়ান হিস্ট্রি। সেখানে পরিষ্কার করে উনি বলেছেন যে সাঁওতাল বিদ্রোহটা কিছুই নয়, ইট ইজ অ্যান আউটকাম অফ এন্টি পিপল ইকোনমিক পলিসি অফ ব্রিটিশ গভর্নমেন্ট। তাহলে এত বড় জিনিস ভারতবর্ষের যেখানে অর্থনীতির ভিতটাকে নড়িয়ে দিয়েছিল, সেই ইতিহাসকে অস্বীকার করার জন্য দীর্ঘ ৭৬ বছর ধরে লড়ে যাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার। এই ৭৬ বছর ধরে এই ইতিহাসকে সাপ্রেস করছে, যার জন্য ভারতবর্ষের বুকে কোনো রাজ্য রাজধানীতে সিধু কানুদের মূর্তি বা সিধু কানুর নামে কোনো রাস্তা হয়নি কলকাতা ছাড়া। তো এই বিষয়টা আমাদের ভাবতে হবে, দেশের লোককে তাদের ইতিহাস জানতে দিতে হবে ভারতবর্ষের। সেই জন্য সমস্ত আদিবাসীর কাছে আমার আহ্বান, দেশ স্বাধীন হওয়ার এই যে ৭৬ বছর পরে আপনারা নতুন করে জেগে উঠুন। প্রত্যেক আদিবাসী, সাঁওতাল, মুন্ডা, হো, খাড়িয়া, ওরা সমস্ত তারা নিজের মাতৃভাষায় পড়াশোনার অধিকার আপনারা আদায় করুন। অন্তত প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষাটা মাতৃভাষায় করাই যায়, যেটা সাঁওতালি ভাষায় চলছে, সেটা আপনার অধিকার এবং আপনার নিজস্ব ধর্মাচরণের অধিকার। কারণ আপনি যদি আপনার ভাষা হারিয়ে ফেলেন, আপনি যদি আপনার ধর্ম হারিয়ে ফেলেন, আপনি আপনার অস্তিত্ব হারিয়ে ফেলবেন। যেটা পণ্ডিত রঘুনাথ মুর্মু বলেছেন, অলেম আদরে রড়েম আদরে ধরমেম আদরে আমহম আদর। যে কথাটা উনি বলেছিলেন সেটা বাংলায় এইভাবে হয়, আছে তোমার বর্ণমালা, আছে তোমার ভাষা, আছে তোমার ধর্ম, জীবনেরই আশা। হারিয়ে গেলে ভাষা তোমার, হারিয়ে গেলে বর্ণ, নিজেই তুমি হারিয়ে যাবে, হারিয়ে গেলে ধর্ম। এটা শুধু সাঁওতাল নয়, সমস্ত মাতৃভাষা প্রেমী মানুষদের জন্য এই বাণী। সেই জন্যে আমি সাধু রামচাঁদ মুর্মুর কথা দিয়ে শেষ করব। উনি যেটা বলেছেন, যেটা আদিবাসী মহাসভা যখন 1938 সালে তৈরি হয়, সেই সময়ে উনি যে গানটা রচনা করেছিলেন, দেবন তেঙ্গুন আদিবাসী বীর, দেবন তেঙ্গুন আদিবাসী বীর হো দেবন তেঙ্গুন আদিবাসী বীর। আমাদের কোনো শিল্পী যদি এই গানটা আজকে গাইতে পারেন, খুব ভালো লাগবে আমাদের। কেননা আমাদের আদিবাসীদের উত্থান, আদিবাসীদেরকে এনকারেজ করার জন্য এই মহাপুরুষদের বাণী বারে বারে আমাদের উচ্চারণ করতে হয়। তো যাই হোক, আজকে আমার খুব ভালো লাগলো যে আপনারা সবাই এসছেন। আমরা এই বিশেষ দিনটাকে স্মরণ করছি। এই 30শে জুনকে আমরা স্লোগানের মাধ্যমে বলেছি এটা হলিডে করতে হবে। তো হলিডে মানে আমরা লিখিতভাবেও কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দেব, লেট 30th জুন be declared as national holiday under negotiable instrument act। নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী 30শে জুনকে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে এবং সাঁওতাল বিদ্রোহের সমস্ত তথ্য ভারতবর্ষের ইতিহাস পাঠ্যসূচিতে বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় স্তরে যেন অন্তর্ভুক্ত করা হয়। সেই কারণের জন্য আজকে আমরা যারা এখানে জমায়েত হয়েছি, আপনাদের সবাইকে আমার এই ক্ষুদ্র বক্তব্যের মাধ্যমে আমার বক্তব্য জানালাম এবং সবাইকে ছোটদের আমার
আহ, আহ, স্নেহ এবং বড়দের আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জিতকের সিধু কানু, জিতকের তিলকে মুর্মু। জোহার।